পরবর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্রে 24 শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা, আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। নির্বাচনের সময় ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানানো বিএনপি, রাজনৈতিক স্থিতিশীলতার আশা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার আহ্বান। জুলাইয়ে পোশাক খাতে রপ্তানির আয় $400 কোটি, চামড়ায় 13 কোটি, খুঁড়িয়ে চলছে পাট প্লাস্টিক শিল্প। গার্মেন্টস পণ্যের উপর নির্ভরতায় দায়ী, বৈচিত্র্য আনার পরামর্শ। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 84তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানববন্দনা ছিল রবি ঠাকুরের সৃষ্টির মূল মন্ত্র। আলো অন্ধকারময় জগতে এখনো নিবিড় তার বোধ। ভোরের সবাই সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে। এদিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে মঙ্গলবার রাত 8টা 20 জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে নানা মহলে জল্পনা, ভাষণে আসতে পারে নির্বাচন কেন্দ্রিক সুস্পষ্ট ধারণা। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে প্রত্যাশা মাফিক ডক্টর ইউনূসের 35 মিনিটের ভাষণের বড় অংশ জুড়েই ছিল ভোট কেন্দ্রিক প্রসঙ্গ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চিঠি পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। ইতিহাসের স্মরণীয় ভোট উৎসবের জন্য শুরু হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়োজন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ফেব্রুয়ারি যে খুব বেশি দেরি নয় সে কথাও মনে করিয়ে দেন ডক্টর ইউনূস। তাই নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন আর ভোটদান ব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে আহ্বান জানান অংশীজনদের প্রতি। নির্বাচন আসছে, যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, ভোট নিয়ে কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়, নির্বাচনের দিন থাকবে ঈদ উৎসবের মতো আনন্দ। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে
নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেয়া হলো জুলাই ঘোষণাপত্রে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি করা হয়, উল্লেখ করা হয়। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইন সুরক্ষা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন বিকেল ৫টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত আয়োজনে বিকেল ৫টা ২০ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন শুরু করেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক নানা প্রেক্ষাপট টেনে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পটভূমি। আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা ৫ই আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘোষণাপত্রে অঙ্গীকার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির। অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণার পাশাপাশি আন্দোলনকারী ছাত্র জনতা পাবেন আইনি সুরক্ষা। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, আগামীতে সংবিধানের তফসিলে যুক্ত হবে জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রণয়ন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণা প্রণয়ন করা হলো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলছে, প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশ রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই জুলাই সনদও স্বাক্ষর হবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না, সব কিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। আশা করি খুব শিগগিরই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া স্বাক্ষরিত হবে এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা
হয় সেখানেও আমরা অংশগ্রহণ করব। তার মধ্য দিয়ে জাতির যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে, সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। দ্রুত এর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এতে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে ঘোষণাপত্রে সরকার সবাইকে এক করতে পেরেছে বলে মনে করেন সরকারের দুই উপদেষ্টা। নানা চড়াই উতরাই আর সংশয় কাটিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের মঞ্চে যখন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের পাঠ করছিলেন, তখন দর্শক সারিতে বসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পরে ঘোষণাপত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। এবং যেহেতু ঘোষণাপত্রে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঘোষণাপত্র কিভাবে বাস্তবায়ন হবে তা উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে খুব হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, আমরা এতে হতাশ। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এনসিপি। তবে ঘোষণাকে স্বাগত জানান দলটির আহ্বায়ক। জুলাইয়ের প্রেক্ষাপটে এসেছে, এখন সংবিধানের যে বিষয়টা সেটা আসলে আমাদের আরেকটু আলোচনা করতে হবে, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিক আমাদের প্রতিক্রিয়া জানাবো আর কি। এদিকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি। এবারও আমরা চেয়েছিলাম যে সেরকম একটা প্রত্যাশার দীপ্ত অঙ্গীকার আমাদের থাকবে, কিন্তু শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো পুরোপুরি ওইভাবে হয় নাই। এটা নির্ভর করছে নির্বাচন হবে যেটাকে ঘোষণা করা হয়েছে, নির্বাচিত পরবর্তীতে যারা আসবে তারা কতখানি বাস্তবায়ন করবে সেগুলোর উপরে। আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে মৌলিকভাবে এবং সব দিক থেকে আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি। তবে সন্তুষ্টির কথা জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম ও খেলাফত মজলিসের শীর্ষ নেতা মামুনুল হক। যে ঘোষণাপত্র এসেছে সেটা আমরা যা যা চেয়েছিলাম তো অনেকটাই আমরা পেয়েছি। শঙ্কা হলো যে এই ঘোষণাটার যে আইনি ভিত্তি সেটা যেন কার্যকর হয়। ঘোষণাপত্রে সরকার সবাইকে এক করতে পেরেছে বলে জানান সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্র আগামীতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, আমাদের তরুণ সমাজের স্বপ্ন কি, আকাঙ্ক্ষা কি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, সব কিছুই আমরা এখানে খুব সুন্দরভাবে ফুটে তুলে ধরতে পেরেছি। একটা দীর্ঘ সময় যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের জন্য, তাহলে আশা করি যে বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি ওইটা সম্ভব হবে। তবে ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদ ভবনের এই মঞ্চ থেকে যে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হলো, তার আলোকে গঠিত হোক আগামী দিনের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, ন্যায়, ইনসাফ আর সমতার ভিত্তিতে পরিচালিত হবে সকল কিছু। এমনটাই প্রত্যাশা রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস বাকবদলের ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করল জাতি। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মানিক মিয়া এভিনিউয়ে দিনভর চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র জনতা থেকে শুরু করে যোগ দেন রাজনীতিকরাও। জুলাই হত্যাযজ্ঞের বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামোর আমূল সংস্কারের দাবি তাদের। দিনভর শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে রাজপথে ছাত্র জনতা। উদ্দেশ্য জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। ২০২৪ সালের দীর্ঘতম মাস জুলাইয়ের ৩৬ লাখ জনতার অভূতপূর্ব সমাবেশ ঘটেছিল এই মানিক মিয়া এভিনিউয়ে। স্বৈরাচার বিদায়ের বর্ষপূর্তিতে ঠিক যেন তারই পুনরাবৃত্তি হলো। সকাল থেকেই অপেক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রের। বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা উপস্থিত হলে পুলিশের বেষ্টনী ভেদ করে অনুষ্ঠান স্থলের কাছাকাছি অবস্থান নেন জুলাইয়ের উত্তাল দিনে রাজপথে থাকা বিপ্লবীরা। প্রতীক্ষিত ঘোষণাপত্রে আপ্লুত অভ্যুত্থানকারী ছাত্র জনতা। সকল রাজনৈতিক দল, সকল দ্বন্দ্ব বিরামে ভুলে আমরা সবাই একসাথে
এক হয়ে লড়ে যেতে চাই, বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চাই। ফ্যাসিস্ট তৈরি না হতে পারে আর পুলিশ যাতে দলীয় আচরণ না করতে পারে। আজকের বিজয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই না, আসেন সবাই মিলে সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। গত 17 বছরে যে গুম হয়েছে তার বিচার অবশ্যই হওয়া উচিত। দিনটি উদযাপনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকার। দিনব্যাপী আয়োজনে জুলাইয়ের আন্দোলনে অনুপ্রেরণা যোগানো নানা গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে শিল্পীরা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আসা ছাত্র জনতার প্রত্যাশা দ্রুত আওয়ামী লীগের বিচার এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে আমূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। পরবর্তী যে সরকারে আমাদের এখানে আসুক না কেন ক্ষমতায়, সেই জন্য এই আনন্দের ধারা ঠিক সঠিক মাত্রায় নিয়ে এগিয়ে যেতে পারে। গত বছর যে গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে, এই রক্তটা যেন বৃথা না যায়। এই ধরনের সরকারকে যদি বিচারের আওতায় নিয়ে আসা না যায়, তাহলে হয়তো এর চেয়ে আরো কোনো ভয়ঙ্কর হয়তো বা সামনে পরিস্থিতি আমার শিকার হইতে পারে। এদিন দুপুর 2:25 গণভবন থেকে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার দৃশ্য প্রায় 5 শতাধিক বেলুন উড়িয়ে ফুটিয়ে তোলা হয়। এ সময় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। বাঙালি যে কখনো অন্যায়, অবিচার আর স্বৈরতন্ত্রের কাছে মাথা নয় না, তারই উজ্জ্বল দৃষ্টান্ত জুলাই গণ অভ্যুত্থান। রক্তক্ষয়ী অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই ছাত্র জনতার শপথ বৈষম্যহীন এবং সত্যিকারের মানবিক বাংলাদেশ বিনির্মাণ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হলো মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। অভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের উদ্যোগে রাতে ড্রোন শোর আয়োজন করা হয়। আকাশ জুড়ে 13 মিনিটের ড্রোন শোতে উঠে আসে ফ্যাসিবাদ বিরোধী বার্তা বহনকারী গ্রাফিক্স ও প্রতিকৃতি। এছাড়া ড্রোন শোতে দেখানো হয় জুলাই অভ্যুত্থানের গৌরবগাথা আর বিগত সরকারের দমন নিপীড়নের নির্মম চিত্র। গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন জাদুঘর পরিদর্শনে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। দ্রুত সময়ে কাজ সম্পূর্ণ করার নির্দেশনা দেন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও বিজয়কে দলিল করে গড়ে তোলা হচ্ছে এই জাদুঘর। পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, গণপূর্ত সচিব এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে সরকার পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরদিন বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষকদের সঙ্গে রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধানের বৈঠকেই চূড়ান্ত হয়েছিল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন পরবর্তী সরকার প্রধান। বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। দীর্ঘ এক রক্তাক্ত জুলাই পেরিয়ে ক্যালেন্ডারের পাতা তখন ফিরেছে আগস্টে। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর বিজয় উল্লাসে মাতোয়ারা গোটা জাতি। তখন সামনের দিনে কে বা কারা ধরবেন রাষ্ট্রের হাল, এমন প্রশ্ন জনমনে। সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। এমন অবস্থায় ঘোষণা আসে রাষ্ট্র চালাবে অন্তর্বর্তী সরকার। 6 আগস্ট ভোরে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় সরকারের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। এদিকে শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। এর আগেই রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ইন্টারিম গভর্নমেন্ট জিনিসটা আসলে এই সাবকন্টিনেন্টের জন্য খুব তো নতুন, এর আগে কখনো হয়নি। ফলত এটা কিভাবে ফাংশন করবে, কিভাবে ওয়ার্ক করবে, এই জিনিসটারও জন্য প্রপার একটা গাইডলাইন বা বেস আমাদের কাছে ছিল না। 6 আগস্ট
আগস্ট সন্ধ্যায় দেশের পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী আন্দোলনের 13 সমন্বয়ক। তাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান। দীর্ঘ বৈঠক শেষে নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে চেয়েছেন, ডক্টর ইউনূসকে অনেকে চান নাই, এটা আপনি হয়তো সম্ভবত জানেন। ফলে তাকেও অনেকটা আপনি বলবেন যে আবার পাল্টা ক্যাম্পেইন করে তিনি সবচেয়ে এই মুহূর্তে তাকে আমাদের দরকার, এই কথাগুলো আর্গুমেন্ট করতে হয়েছে। গণ ঐক্য তো ছিলই, জনগণ তো ঐক্যের ভিত্তিতে শেখ হাসিনাকে উৎখাত করেছে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী। গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের 72 ঘন্টা পর দায়িত্ব নেয় নতুন সরকার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। রাজশাহীতে চাঁদাবাজদের একটি তালিকা সামাজিক মাধ্যমে ভাইরাল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বিএনপি। তালিকাভুক্তরা সংগঠনের নয়, দাবি জামায়াতের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 71-এর মতো 24-এর শহীদদের ভুলবে না বাংলাদেশ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের মাধ্যমেই শহীদদের ঋণ শোধ করতে হবে। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদদের পক্ষে সাফাই গ্রহণযোগ্য হতে পারে না। 1400 শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের বিরুদ্ধে 1.5 দশকেরও বেশি সময়ের আন্দোলন এবং জুলাই আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার। 5ই আগস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 71-এর মতো 24-এর শহীদদেরও ভুলবে না বাংলাদেশ। তারেক রহমান বলেন, শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের ঋণ শোধ করতে হবে। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো সরকারের তুলনা হয় না মন্তব্য করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না, পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই। ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না, এই প্রশ্নে জাতীয় ঐক্য বহাল থাকবে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে। এদিন নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভির অভিযোগ, সরকারের ভেতর থেকে 1-11 সংখ্যার কথা বলার নেপথ্যে রয়েছে হীন উদ্দেশ্য। এদিকে চট্টগ্রামে এক আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ও চিন্তাধারার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন ঘটবে না। যেটা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং একটা উস্কানিমূলক কোনো কিছু থাকে যার ভিতরে, এই ধরনের কথা বললে এটা বড় ধরনের খেসারত দিতে হয় জাতিকে। মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। যারা ধারণ করতে পারবে না
তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, আমি পরিষ্কারভাবে বলছি। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার দুপুরে নয়াপল্টন থেকে বিজয় র্যালি করবে বিএনপি। এর মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী দলটির জুলাইয়ের কর্মসূচি। জনদৃষ্টিকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের দোষীদের বিচার ছাড়া নির্বাচন দিলে দেশে বিদ্রোহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলটির পক্ষ থেকে সমাবেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলের অনেকেই এখনও রহস্যময় ভূমিকায়, কিছু দলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজপথে জনসমুদ্র। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের আলাদা আলাদা কর্মসূচিতে ঢল নামে নেতাকর্মীদের। পল্টন মোড় থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াত ইসলামের গণমিছিল। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগের দোষীদের বিচারের আগে নির্বাচন হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য ঘৃণ্য নিষ্ঠুর অপরাধী কয়েকজনের বিচার শেষ করতে হবে। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে ঠেকাতে পারবেন না। মহাখালীতে পৃথক অনুষ্ঠানে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জাতির সঙ্গে বেইমানি করা হবে। 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না। সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত জুলাই র্যালি করে ছাত্র শিবির। পরে কেন্দ্রীয় নেতারা বলেন, অনেক জায়গায় এখনো বসে আছে ফ্যাসিস্টের অনুসারীরা, তাদেরকে অবিলম্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদী কাঠামো বিলোপের আহ্বান জানান তারা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা করাপ্টেড ছিল তাদের বিচারের দাবি করছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় চাঁদাবাজি বিলোপে নতুন অভ্যুত্থানের ডাক দেন দলটির আমির। খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে, আবার আমাদের অভ্যুত্থান করতে হবে। মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তেফাদা বাংলাদেশ। এতে যোগ দেন আলেম সমাজের প্রতিনিধিরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব বলে হুঁশিয়ারি জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন বলে জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। 5 আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বাংলাদেশ বিমানের 11:15টার একটি ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যমে পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে খবর প্রচার করে। এমন পরিস্থিতিতে কক্সবাজারের বৈঠকের খবরটি ভুয়া বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি হাইকমিশনারের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা। তিনি মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশব্যাপী র্যালি, গণমিছিল, আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে বিএনপি। জেলায় জেলায় র্যালি, গণমিছিল, আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় জুলাই আন্দোলনে আহত ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন তারা। 1,500 লোকের অধিক এক মাসে তারা হত্যা করেছে। এই রক্তাক্ত ঋণ আমরা এদের
মানে কোনোদিনই শোধ করতে পারবো না। আমাদের বৈষম্য বিরোধী যখন আন্দোলন শুরু হলো, আমরাও তাদের সঙ্গে যোগদান করি এবং সকল শ্রেণী পেশা মানুষ সেখানে যোগদান করে। সেনা প্রধান যখন বার্তা দিলেন, তখন আমরা ছাত্র জনতা বুঝে গেল এই সরকার আর নেই। বৈষম্য ও স্বৈরাচার মুক্ত দেশ করতে ৩৬ জুলাইকে অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেন বিএনপি নেতারা। বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ও চিন্তাধারায় পরিবর্তন না ঘটলে দেশের পরিবর্তন কখনো ঘটবে না। আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, কথাবার্তায় আচরণে গণতান্ত্রিক হতে হবে। গণতান্ত্রিক কথাই বলবো, কিন্তু গণতান্ত্রিক আচরণ করবো না, এটা তো হবে না। ভোট ডাকাতি, মানুষ হত্যা, খুন, এই সব কিছুর জবাব দিয়ে বাংলাদেশের জাগ্রত জনতা এবং ছাত্র সমাজ আওয়ামী লীগকে পরাজিত করে দেশ থেকে বিতাড়িত করেছে। জাতি ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাজশাহীতে চাঁদাবাজদের একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তোলপাড়। এই তালিকায় বিএনপি, জামায়াত ও পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১২৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তবে কারা এই তালিকা করেছে তা নিশ্চিত নয়। বিএনপির শীর্ষ নেতারা চাঁদাবাজদের এই তালিকাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করেছেন। আর তালিকায় জামায়াত শিবিরের যাদের নাম উল্লেখ রয়েছে তারা সংগঠনের কেউ নয়, দাবি স্থায়িত্বশীল নেতাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। সম্প্রতি রাজশাহীতে চাঁদাবাজির সঙ্গে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের ১২৩ জনের একটি নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকে রাজনৈতিক মহলে শুরু হয় নানা গুঞ্জন। তালিকায় বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীর নাম রয়েছে। তারা কে কোথায় থেকে চাঁদাবাজি করছেন তাও উল্লেখ করা হয়েছে। একইভাবে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম আছে তালিকায়। বাকিদের নাম ঠিকানা দেয়া থাকলেও রাজনৈতিক পরিচয় না থাকায় তাদের সুবিধাবাদী হিসেবে ধরা হয়। বিএনপির অন্যতম শীর্ষ নেতার দাবি, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ তালিকাটি তৈরি করার কথা জানায়নি। রাজনৈতিকভাবে হেয় করতে কেউ এমনটি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। দলের নাম ভাঙে কারো কারো প্রশ্ন এগুলো করছে, সেগুলোকে অবশ্যই চিহ্নিত করা হবে। যে নাম লিস্ট আসছে আমাদের দলের কিছু কিছু নেতা, আমি মনে করি যে তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম কৌশলে তাদেরকে সম্মানহানিতা করার জন্য এটা করা হয়েছে। আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্র থাকতে পারে। এদিকে তালিকায় জামায়াত শিবিরের যে ৬ জনের নাম উল্লেখ রয়েছে তারা সংগঠনের কেউ নয় দাবি করে জামায়াত নেতা বলেন, কোনো চাঁদাবাজের ঠাঁই তাদের দলে হবে না। জামাত ইসলামীর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। যদি কোনো সম্পৃক্ততা কারো কোনো ব্যাপারে থেকে থাকে তাহলে নিশ্চয়ই জামায়াতের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আবারও বলছি, জামাতের সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজ, সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো উড়ো তালিকার ভিত্তিতে ঢালাওভাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না পুলিশ। পুলিশের কাজ হলো চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিই। আমাদের কাছে কিছু অভিযোগ আসছে, সেগুলো থানায় মামলা হচ্ছে, আমরা সেগুলো তদন্ত হচ্ছে, আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। চাঁদাবাজরা যেই দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জুলাইয়ে যেখানে $400 কোটি রপ্তানি আয় করে ঘরে তুলেছে তৈরি পোশাক, সেখানে $13 কোটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চামড়া শিল্প। আর নামমাত্র আয় করে যেন বিশ্ববাজারে খুঁড়িয়ে চলছে পাট, প্লাস্টিক আর হোম টেক্সটাইল। এদিকে স্বাধীনতার 5 দশক পর যেন বিশ্ববাজারে সবই পথ চলা শুরু করেছে সম্ভাবনার বাইসাইকেল, ওষুধ আর আসবাবপত্র শিল্প। রপ্তানি পণ্যে বৈচিত্র্যতাহীনতার কারণ হিসেবে পোশাক শিল্পের ওপর বেশি নির্ভরতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আর রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতির অভাবকে সামনে আনছেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বছর ব্যবধানে 24.5% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল জুলাইয়ে $396 কোটি 27 লাখ পণ্য রপ্তানি করেছে তৈরি পোশাক খাত, যা মোট রপ্তানি আয়ের 83%।
পোশাক শিল্পের রপ্তানি আয় যখন ছুঁই ছুঁই করছে 400 কোটির ঘর, তখন দ্বিতীয় অবস্থানে থাকা চামড়া শিল্পের রপ্তানি আয় মাত্র 12 কোটি 74 লাখ ডলার। তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাতের রপ্তানি আয় পার হয়নি 10 কোটি ডলারের গণ্ডি। 6 কোটি 81 লাখ ডলারের নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হোম টেক্সটাইল। 5 কোটি 82 লাখ ডলার রপ্তানি আয় ঘরে তুলেছে চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল পণ্য। 5 কোটি 54 লাখ ডলার নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাট শিল্প। বাণিজ্য নীতিতে আমরা যথেষ্ট পরিমাণে পণ্যের ডাইভার্সিফিকেশন করতে পারি নাই, এটা যেমন সত্যি কথা। এটার সঙ্গে যোগ ছিল আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমাদের জন্য সবচেয়ে লুক্রেটিভ ছিল হচ্ছে রেডিমেড গার্মেন্টসে যাওয়া, এবং সেখানে আমরা অতিমাত্রায় কনসেন্ট্রেট করেছে। জুলাইয়ের রপ্তানি আয়ের হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে চামড়ার জুতা স্যান্ডেল বাদে অন্যান্য পাদুকা শিল্প। তুলা ও তুলার সুতা কাপড় থেকে এসেছে সপ্তম শীর্ষ রপ্তানি আয়। বড় সমস্যা হলো যে এটার মধ্যে স্ট্যাবিলিটি নাই। ছোট ছোট সেক্টরে দেখেছি হঠাৎ হয়তো একটুখানি বেড়েছে, আবার একটু কমে যাচ্ছে, কোনো বছর 2-3 বছর যদি বাড়ে আবার একটু কমে যায়, তার মানে হলো আমার বাজারটা আমি ধরে রাখতে পারছি না এরকমভাবে আর কি। প্রায় 700 কোটি ডলারের বিশ্ববাজারে গেল জুলাই মাসে মাত্র 40 লাখ ডলার রপ্তানি আয় ঘরে তুলেছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র। উদ্যোক্তারা বলছেন রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতি না থাকায় বাজার ধরতে পারছেন না তারা। এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে আমরা যদি ঢুকতে হয় তাহলে আমাদেরকে ওইভাবে আসলে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। এই ইম্পোর্ট প্রোডাক্টগুলোর যেই প্রাইস, যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। সম্ভাবনাময় ওষুধ শিল্পের রপ্তানি আয় বছর ব্যবধানে 61.85% বেড়ে জুলাইয়ে 1 কোটি 90 লাখ ডলার হলেও নেই শীর্ষ 10-এ। শীর্ষ 10-এর বাইরে থাকা বাইসাইকেলের রপ্তানি আয় গেল জুলাই মাসে হয়েছে 1 কোটি 21 লাখ ডলার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নওগাঁ পৌরসভায় মাত্র 360 টাকার গৃহকর 1 লাফে বাড়িয়ে ধরা হয়েছে 42,000 টাকা। এমন অস্বাভাবিক কর বৃদ্ধির ঘোষণায় চরম ক্ষোভে প্রকাশ করেছে পৌরবাসী। প্রতিবাদে সরব হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক সংগঠন। যদিও পৌর প্রশাসন বলছে শুনানির মাধ্যমে এই কর পুনর্নির্ধারণ করা হতে পারে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। গত 1 জুলাই এক প্রেস ব্রিফিংয়ে নতুন কর কাঠামো ঘোষণা দেন নওগাঁ পৌর প্রশাসক। সেখানে তুলে ধরেন পৌরসভার উন্নয়ন ও সেবার মান বাড়াতে কর বাড়ানো হয়েছে। পৌরসভায় বিদ্যুৎ বিল বাবদ প্রায় 5 কোটি টাকা বকেয়া। জনবল সংকট, উন্নয়ন সহযোগী দেশগুলোর শর্তসহ একাধিক কারণে এই সিদ্ধান্ত নেওয়ার যুক্তি তুলে ধরা হয়। তবে ঘোষিত কর বৃদ্ধির হার দেখে হতবাক পৌরবাসী। আগে যেখানে একটি বাড়ির গৃহকর ছিল মাত্র 360 টাকা, এখন সেটি 1 লাফে 117 গুণ বাড়িয়ে ধরা হয়েছে প্রায় 42,000 টাকা। এমন সিদ্ধান্তে সামাজিক সংগঠনগুলো প্রতিবাদ সভা ও মানববন্ধন বিক্ষোভ করছে। পৌরবাসীর অভিযোগ, কর বাড়ানো হলেও সেবা বাড়েনি, বরং রাস্তাঘাট, ড্রেনেজ সহ প্রতিটি খাতেই ভোগান্তি চরমে। ড্রেনগুলো ময়লা আবর্জনায় জাম হয়ে আছে, এখানে মনে হয় দেখার কেউ নেই। একটু বর্ষা হলেই জলাবদ্ধ হয়ে যাচ্ছে, সীমাহীন ভোগান্তি। এই জায়গা থেকে যে অনুপাতে ভ্যাট বৃদ্ধি হয়েছে সে অনুপাতে আমাদের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় নাই। যেখানে চিকিৎসা এবং খাদ্যের সংকট, সেখানে পৌর ট্যাক্স তাদের মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়াইছে। ট্যাক্স বৃদ্ধি হবে এটা ঠিক আছে, কিন্তু উন্নয়ন দিতে হবে। তো আমরা তেমনি নওগাঁ পৌরবাসী এ গ্রেড বলি ঠিকই, মিনিমাম আমরা সার্ভিস কিন্তু পাই না পৌরসভা থেকে, অনেকদিন থেকে পাই না। তবে পৌর প্রশাসক বলছেন সেবার খাত বাড়াতে কর বাড়ানো হয়েছে, তবে এটা চূড়ান্ত নয়। শুনানির মাধ্যমে যারা আপত্তি করবেন তাদের কর পুনর্বিবেচনার করার সুযোগ থাকবে। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার হোল্ডিং ট্যাক্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, তিনি সেটা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। কমিটি যে ডিসিশন দেবে সেটাই চূড়ান্ত ডিসিশন। তবে কমিটি সর্বোচ্চ 10 থেকে 15% মওকুফ করতে পারে, এটা আমি জানি, এটা নীতিমালায় আছে। 1963 সালে নওগাঁ পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 1989 সালে নওগাঁ পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা ঘোষণা করা হয়। দীর্ঘদিনেও পৌরসভার সেবার মান নিয়ে পৌরবাসী রয়েছে ক্ষোভ আর আক্ষেপ। 38.36 কিলোমিটার আয়তনের এই পৌরসভার বাসিন্দা 3,60,000। নওগাঁর পৌরসভা থেকে এমআর রকি, সময় সংবাদ। রাজশাহী বিভাগের সবকটি জেলায় ফুটপাত আর রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। এতে পথচারী ও যানবাহন চালকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও মিলছে না কোনো সুফল। অভিযোগ রয়েছে রাজনৈতিকভাবে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা অবৈধ দোকানপাট থেকে নেওয়া হয় মাসিক চাঁদা। বিস্তারিত
সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী দোকান। শহরের প্রাণকেন্দ্র সাহেববাজারের আশেপাশে রাস্তার উপরে বসেছে অবৈধ দোকানপাট। এছাড়া বিনোদপুর, লক্ষ্মীপুর, সাগরপাড়া, কোটি স্টেশন, শালবাগান মোড় থেকে শুরু করে প্রতিটি মোড়ের অবস্থা একই। বগুড়ার কাঁঠালতলা সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। শহরের সাতমাথা, থানামোড়, নাববাড়ি সড়কে দেখা মেলে অন্তত 400 দোকান। এছাড়া নওগাঁর বালুডাঙ্গা বাস টার্মিনাল, গোস্তহাটির মোড়, ব্রিজ মোড়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। এসব দোকান থেকে নিয়মিত তোলা হয় চাঁদা। নাটোর ও সিরাজগঞ্জ শহরেও ফুটপাত দখল করে গড়ে উঠেছে ফল, পোশাক ও ফার্নিচারের দোকান। এতে চলাচল করতে চরম ভোগান্তিতে পথচারীরা। পাশাপাশি সড়কে সৃষ্টি হয় যানজট। দোকানওয়ালারা নিজস্ব ফুটপাতগুলো নিজের মনে করে দখল করছে। এই জায়গাতে আমরা জনসাধারণ কিন্তু ভোগান্তির মধ্যে। অনেক সময় দেখা যাচ্ছে যাত্রী ফুটপাত না পায় নিজ দিয়ে হাঁটতেছে, তখন রিক্সা বা অন্যান্য যানবাহনের সঙ্গে তাদেরকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্রশাসন থেকে এসে উৎখাত করে, 2 দিন পর দেখা যাচ্ছে যে আবার দখল করে ফেলায়। তবে নানা অজুহাত দেখালেও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার কথা স্বীকার করেন দখলদাররা। আসলে এটা অন্যায়, যেহেতু আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করছি দোকান থাকতে। আমাদের দোকানের সামনে মাল সবসময় রাখে না, যে ওজন হলে চলে আসবে। প্রশাসন কিছু বলেনি, এখন পর্যন্ত কিছু বলেনি, কারণ প্রশাসন জানে যে আমরা 3 মাসের জন্য এখানে ব্যবসা করছি। আমরা হচ্ছে খাজনা দিই, টোটাল আমার ম্যাজিক 1100 টাকা লাগে। এদিকে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান দায়িত্বশীলরা। ফুটপাত নিয়ে আমরা মেনলি এখানে সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলছি ওনাদের সাথে। আমরা চাচ্ছি যে ওনারা যদি একটা স্পেস তৈরি করে দেয় হকারদের জন্য। যেগুলো অবৈধভাবে স্থাপন হচ্ছে আমাদের জায়গায়, এগুলো আমরা উচ্ছেদের জন্য আমরা প্রোগ্রাম নিচ্ছি। আমরা দ্রুত একটা উচ্ছেদ প্রোগ্রামের আয়োজন করব। ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা নাটোরের শহরের ফুটপাত সহ যে অবৈধ স্থাপনাগুলো আছে নাটোর সড়কে, সেগুলো উচ্ছেদের কার্যক্রমগুলো। রাজশাহী বিভাগের 8টি জেলায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে উঠেছে লক্ষাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। অধিকাংশ দোকান থেকে মোটা অঙ্কের টাকা মাসোয়ারা নেন রাজনৈতিক প্রভাবশালীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পশ্চিমাঞ্চলে ট্রেন সেবার মান তলানিতে। সময়সূচি ঠিক না থাকা, হকারের দৌরাত্ম্য, চুরি, ছিনতাই কিংবা পকেটপার, এসব যেন রেলের নিত্যদিনের চিত্র। নোংরা টয়লেট ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনা সহ নানা অব্যবস্থাপনায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আলতাফ হোসাইন। রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি আন্তনগর ট্রেন এটি। খাবারের কোচে দেখা যায় নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশ। মেনুতে অনেকগুলো খাবারের নাম লেখা থাকলেও দেওয়া হচ্ছে শুধু তেলে ভাজা রুটি, যা স্যান্ডউইচ বলে বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। চিকেন ফ্রাই এটা না? খাবারের মান নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা বলছেন বেশিরভাগ সময়ই ট্রেন থেকে নেমে বাইরের দোকান থেকে খাবার খেতে বাধ্য হন তারা। খিদা লাগে খেয়েছে, এখন স্বাস্থ্যকর কিনা। ট্রেনে যে খাবার যে পরিমাণ দেয় তার থেকে দাম অনেক বেশি, এবং হচ্ছে খাবারের যে মান সেটা অনেক নিম্নমানের। এদিকে ট্রেনের ভেতরে হকারদের দৌরাত্মে অতিষ্ঠ যাত্রীরা। এর মধ্যে আবার চুরি, ছিনতাই কিংবা পকেটমার যেন নিত্যদিনের ঘটনা। আছে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিও। অনেক সময় আমরা সিট পাই না, কিন্তু হকারদের ঠেলে আমরা দাঁড়িয়ে যে একটু যাতায়াত করবো সেটাও পারি না। ব্যাগ কেটে টাকা, মোবাইল এগুলো হর হামেশাই হচ্ছে। ট্রেনের কাঠামোতেও রয়েছে বড় দুর্বলতা। কোথাও নড়বড়ে জানালা, কোথাও লক্কর ঝক্কর সিট, আবার কোথাও ভয়াবহ নোংরা টয়লেট। মেরামতের অভাবে রেললাইন মারাত্মক ঝুঁকিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা ট্রেনেই দেখা যাচ্ছে স্প্রিং ভেঙে গেছে, ওভাবে আছে ঢাক চলতেছে। পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পর পশ্চিমাঞ্চলের রেলপথে দেখা দিয়েছিল নতুন সম্ভাবনা, কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা দায়িত্বহীনতা, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনায় সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা দৃশ্যমান থাকলেও সমাধান কবে, সেই প্রশ্নের সদুত্তর নেই কারো কাছেই। যাত্রী সেবার মান উন্নয়ন, ট্রেনের ভিতরে ক্যাটারিং খাবারের মান উন্নয়ন, এছাড়া রেল লাইন সংক্রান্ত যে অভিযোগগুলো, এগুলো আমাদের এগুলা সমাধানের চলমান একটা প্রক্রিয়া আমাদের আছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে বর্তমানে রাজশাহী থেকে বিভিন্ন রুটে 40টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।
জয়পুরহাটে দীর্ঘদিন ধরে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ নেই। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। তবে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। বিস্তারিত শহীদুল ইসলাম সবুজের প্রতিবেদন। জয়পুরহাট সদরের ধারকি কমিউনিটি ক্লিনিক। গত 7-8 মাস আগের দৃশ্য এটি। লম্বা লাইনে দাঁড়িয়ে মা ও শিশুরা চিকিৎসা সেবা সহ সব ধরনের ওষুধ সংগ্রহ করছেন। কিন্তু বর্তমানে এই ক্লিনিকে একজন রোগীরও দেখা মেলেনি, কারণ কোনো ওষুধ সরবরাহ নেই এখানে। একই অবস্থা জেলার সবগুলো কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে। গত 6 মাসেরও বেশি সময় ধরে ওষুধ সরবরাহ নেই। এতে সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। গত 6 মাস থেকে ধরে একটা ওষুধও পাই না, এই জন্য আমরা আর আসি না। আমাদের ওষুধপত্র না থাকার জন্য জনগণ খুব কষ্ট পাচ্ছে। আগে ওষুধ দিছিল, প্রায় 6-7 মাস থেকে ওষুধ আর আসে না। সরকারের কাছে আমরা প্রার্থনা করি তাড়াতাড়ি যেন এই ক্লিনিকগুলোতে ঔষধ দেয়। ওষুধ সরবরাহ না থাকায় এসব প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মীরা অনেকটাই অলস সময় পার করছেন। তবে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানোর কথা বললেন সিভিল সার্জন ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। আগের যে পরিমাণ রোগী এখানে উপস্থিতি ছিল, এখন আর সে পরিমাণ কোনো রোগী এখানে আসতেছে না। মানুষের চাহিদা অনুযায়ী সাপ্লাই অনেক কম আসতেছে, যার কারণে কমিউনিটি ক্লিনিকগুলোতে এখন রোগীর ভিড় কম। সরকার আমাদেরকে ওষুধ তাড়াতাড়ি দিলে আমাদের জন্য এটা সুবিধা হয়। আমরা আশা করব দ্রুত এই ওষুধ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হবে। অধিদপ্তরে আমরা জানিয়েছি, আমরা আশা করছি যে অতি সত্বর আমরা ওষুধ সরবরাহ পাবো। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জয়পুরহাটের 5টি উপজেলায় 113টি কমিউনিটি ক্লিনিক, 25টি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। দূষণ আর দখলে পানি শূন্য নাটোরের বড়াল ও নরদ নদীর যৌবন আবার ফেরানোর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা নদী দুটি পরিদর্শন করার পর খনন কার্যক্রম দ্রুত এগুচ্ছে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতে কৃষক ও মৎস্যজীবীদের সুদিন ফেরার আশা স্থানীয়দের। আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলার প্রধান নদী বড়াল ও নারদ। 80-র দশকে আটঘরিয়া এলাকায় স্লুইস গেট স্থাপনের পর পানিশূন্য হয়ে পড়ে নদী দুটি। বর্ষাকালেও পানি নেই নদীতে। এতে একদিকে কর্ম হারিয়েছেন মৎস্যজীবীরা, অন্যদিকে সেচ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। দখল ও কলকারখানার বর্জ্য ফেলার কারণে নারদ নদটি এখন ড্রেনে পরিণত হয়েছে। সুইচ গেটের উজান পানি আছে, কিন্তু সুইচ গেটের ভাটো কোনো পানি নাই। নদী আগে ছিল যত গভীরতা, এখন তার 4 ভাগের 1 ভাগও নাই। বড়াল ও নারদের এই পরিস্থিতি দেখতে গত 19 মে নাটোরে আসেন বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর থেকে নদী দুটির খনন প্রক্রিয়ার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। উপদেষ্টা এসে দেখে গেছেন যে প্রক্রিয়া চলছে, যদি তাড়াতাড়ি করে তারা সম্পূর্ণ করে তাহলে আমাদের জন্য উপকার হবে, নাটোরবাসীর জন্য অনেক উপকার হবে। মশার উৎপাত, জঙ্গল, কইসা দিয়ে সব ভরে গেছে। আমরা আশা করছি এই নদীতে দ্রুতভাবে কাজ চলমান করুক। পরিদর্শন শেষে উনি কিছু নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। শীঘ্রই রিভাইজ ডিবি সাবমিট করব এবং আশা করছি আমরা খুব দ্রুতই কাজ শুরু করতে পারব। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে নদী পানি শূন্য হয়ে পড়েছে। তাই নদী সচল করতে খননের উদ্যোগ নেওয়া হয়েছে জানান বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা। কোনো জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে গেছে, সেখানে আপনি খনন না করলে, শুধু যদি আপনি অবকাঠামোগুলো সরিয়ে দেন তাহলে কোনো লাভ হবে না। পানি উন্নয়ন বোর্ডকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অতি দ্রুত, আমি হয়তো তাদেরকে ঈদ পর্যন্ত সময় দেব, একটা পরিকল্পনা তাদের করাই আছে যে 4 ঘাটের গেটটার এবং এটার গেটটা যদি আমরা তুলে দিয়ে রাখি তাহলে কতটুকুন খনন লাগবে, প্রথম দফায় কতটুকুন খনন আমাদের সাধ্যে কুলায় ওটা আমরা করে যেতে পারি কিনা, আর দ্বিতীয় দফার প্রকল্পটা আমরা অনুমোদন করে দিয়ে যেতে পারি কিনা, এটাই হচ্ছে আমাদের আপাতত পরিকল্পনা। বড়াল ও নারদ খননের জন্য 528 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, নাটোর।
আজ 22শে শ্রাবণ, বাঙালির চিন্তা ও মননের প্রাণ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যকে নানা বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে সাজিয়েছেন 1941 সালের শ্রাবণের এক দুপুরে বিদায় নেন রবি ঠাকুর। জীবনভর প্রেম আর প্রকৃতির বন্দনা করা এই কবির বিপুল সৃষ্টির মাঝে মানুষই ছিল মূলমন্ত্র। গল্প, উপন্যাস, কবিতা কিংবা গানে জীবনের নানা আয়োজন সাজালেও তার সৃষ্টির মাঝেই কোথায় যেন বলে গেলেন সব শেষে কিছুই থাকে না আর। এই সত্যটুকু মেনে নিয়ে আজও সমাজ কিংবা মানবিক সংকট রবি পরম আশ্রয়। আলো অন্ধকারময় জগতে এখনো স্বপ্নের চেয়ে নিবিড় তার বোধ। বিচিত্র ছলনায় নিষিদ্ধ করা হলে তিনি মুদ্রিত হয়ে যান হৃদয়ের কাব্যগ্রন্থে। জীবনের যত অনুভব তার সবটুকুই স্পর্শ করেছেন সৃষ্টিতে। এক অসীম প্রেমের আকুতি, অন্তহীন বিরহ বেদনার নির্লিপ্ত প্রতিচ্ছবি এঁকেছেন তিনি ধ্যানমগ্নতায়। বাংলার মাটি জলে প্রেম, প্রকৃতি আর মানব বন্দনায় সকলের মাঝে নেমে এসে কিরণ ছড়িয়েছেন রবির সমান তীব্রতায়। সময়ের ব্যবধানে রবীন্দ্র মানুষে রূপান্তর ঘটলেও সবকিছুর মাঝেই স্পষ্ট হয়ে আছে মানবতার সুর। রাষ্ট্র নয়, দল নয়, তার চেতনার কেন্দ্রে ছিল মানুষ। তাই প্রশ্ন তুলেছেন বারবার, ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিভাজনের শেষ কোথায়? রবীন্দ্রনাথ নিজে তার গানে, কবিতায় বারবার বলছেন যে এই পৃথিবীতে চিরকাল বাঁচতে চাই। পৃথিবী খুব সুন্দর, আমার নিজের জীবন এবং চারপাশে অন্য মানুষদের জীবন অসাধারণ সুন্দর। এর মধ্যে অনেক অন্যায় আছে, অবিচার আছে এবং অনেক মানুষের কষ্ট আছে। এই কষ্ট গোটা মানব জাতি এবং প্রত্যেকটা জাতি যদি সচেতনভাবে চেষ্টা করে জীবন ভাবনা, জীবনের রহস্য এইগুলি ভালো এবং সুন্দর হয়ে উঠছে। এক অন্তহীন জীবন বাসনার স্বপ্ন রচনা করে 22শে শ্রাবণের দ্বীপ্রহরে বিদায় নেন অনন্ত বাসনার রবি। জীবন মরণের সীমানায় দাঁড়িয়ে তার আকুণ্ঠ উচ্চারণ, সব শেষে কিছুই থাকে না আর। ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। যাহা ছিল। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানতে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ আলিফ। সপ্তাহ ব্যবধানে নওগাঁর আড়তে সব ধরনের মাছের দাম কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। দাম বেশি হওয়ায় চাষিরা খুশি হলেও বিপাকে ক্রেতারা। বিস্তারিত জানাতে নওগাঁর বাইপাস মাছের আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, গেল 2 সপ্তাহ ধরেই আসলে স্থানীয় বিভিন্ন ভাবে এলাকার যেসব পুকুর জলাশয়গুলো ছিল টানা বৃষ্টির কারণে কিছুটা মাছ সরবরাহ ব্যাহত হচ্ছিল। এমন অজুহাতেই আসলে এই আড়তগুলোতে আমরা দেখছিলাম সব ধরনের মাছের বাড়তি একটা দর, বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে পুকুরে চাষ করা হয় এই মাছগুলোতেই কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত বাড়তি দর এখানে আড়তগুলোতে আমরা দেখছিলাম, এবং যার বাজারে কিন্তু খুচরা বাজারও বাড়তি একটা প্রভাব। এবং আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁর পার্শ্ববর্তী একটি সান্তাহার বাইপাস আড়ত। এই আড়তে সকাল থেকে ব্যাপক মাছের কিন্তু সরবরাহ হয়ে থাকে, এবং আজকে সরবরাহ কিছুটা বেশি থাকলেও দরের জায়গাটা কিন্তু যারা এখানে মাছ চাষি তারা বলছেন যে বিগত কয়েকদিনের তুলনায় আজকেও প্রতি কেজিতে 30-40 টাকা, বিশেষ করে রুই, কাতল, মৃগেল প্রতি 1 কেজি ওজনের একটি রুই প্রতি কেজিতে বিক্রি হচ্ছে আর 300 টাকা পর্যন্ত, যেটা বিগত দিনে 240 থেকে 250 টাকা ছিল। অন্যান্য যেসব মাছ রয়েছে সব মাছগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম বাজার ব্যবস্থা দেখছিলাম। তবে এই এলাকায় আসলে বিল জলাশয়গুলোতে যে পরিমাণ মাছ এবার উৎপাদন হয়েছে সেই মাছের কিন্তু দোকানের জায়গাটাই ঘাটতি বলছে। তবে মাছের দর কিছুটা বাড়তি হওয়ার কারণে যারা মাছ চাষি তারা কিন্তু বেশ খুশি, কিন্তু ক্রেতাদের দিক থেকে কিছু অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে দেশীয় যেসব মাছ রয়েছে, বিশেষ করে বিল থেকে যেসব মাছ আসছে এই মাছের সরবরাহটা কিন্তু অনেকটাই কম, এবং ফলে বাজারে ব্যাপক একটা চাহিদাও রয়েছে, দামের জায়গাটা কিন্তু তত্তর করে বেড়েছে। এবং এই বাড়তি দর মাছ চাষিরা আসলে যেটা বলছেন যে মাছের যে যোগান, বিশেষ করে খাদ্য যে উৎপাদন করতে লাগে এই খাদ্যের দামটা কিন্তু বেশ চড়া হওয়ার কারণে তারা দীর্ঘদিন ধরেই বাড়তি একটা দরের আশা করছেন, এবং এই জায়গায় বাড়তি দর তাদের এই মুহূর্তে যে দরটি পাচ্ছেন তাতে চাষিরা বেশ সন্তোষ প্রকাশ করছেন।
রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া এবং কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো কিন্তু বিগত দিনে 200 টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছিল। তবে আজকের বাজার আমরা দেখছিলাম যেমন বড় বড় 3 কেজি 2.5 কেজি ওজনের একটি কার্প মাছ বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা প্রতি কেজিতে। এরকম দর বৃদ্ধির এই কারণে স্বাভাবিকভাবে ক্রেতার উপস্থিতিতে আমরা কিছুটা কম দেখছিলাম এবং খুচরা বাজারে কিন্তু আরেক দফা বাড়তি দরে এই মাছগুলো বিক্রি হয়ে থাকে। পাইকারি বাজার থেকে আশপাশের যেসব ছোট ছোট বাজার রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু মাছ তারা বিক্রি করে থাকেন এবং বাড়তি দরের এই মুহূর্তে যে প্রভাব তাতে সাধারণ ক্রেতারা বেশ অসন্তোষী তাদের চোখে মুখে ফুটে উঠছে। এই ছিল সার্বিক মাছ বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে একটি মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় তীব্র এ ভাঙন দেখা দেয়। এ সময় আলমখার কান্দি জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত 1 মাসে ভাঙনের শিকার হয়েছে শতাধিক বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনও ভাঙন ঝুঁকিতে উপজেলার অন্তত 600 পরিবার সহ 100টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। মেহেরপুরের ধানখোলা রোড এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানায় মঙ্গলবার রাত 9টার দিকে 7-8 জনের ডাকাত দল পরপর 3টি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পথচারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ। খুলনায় দুর্বৃত্তের গুলিতে ভাঙারি ব্যবসায়ী শেখ শাহাদাত হোসেন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 7:45টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান 7 থেকে 8 জন যুবক শাহাদাতকে ধাওয়া করলে আশ্রয় নেন একটি টায়ারের দোকানে। সেখানে তাকে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায় নিহত শাহাদাত হোসেন চরমপন্থী দলের নেতা ছিলেন। 2002 সাল থেকে তিনি জেলে ছিলেন। 8 মাস আগে মুক্তি পেয়ে ভাঙারি ব্যবসা শুরু করেন। হত্যার কারণ ও অনুসন্ধান ও জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। রাঙামাটিতে হ্রদের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের জলকপাট। সোমবার রাত 12টায় 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। মঙ্গলবার সকালে বাঁধ এলাকায় গিয়ে দেখা যায় 16টি গেট দিয়ে প্রবল বেগে পানি বের হয়ে যাচ্ছে কর্ণফুলী নদীতে। বাঁধের নিরাপত্তা ও রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবন রোধে এই পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান নির্বাহী ইলন মাস্ককে $290 কোটি শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। টেসলা জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা বাড়ায় মাস্কের মতো প্রতিভাবান নেতৃত্ব ধরে রাখা জরুরি। প্রতিষ্ঠানটি এক্সে লিখেছে, মাস্কের মতো নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতার মিশ্রণ আর কারো নেই। এর আগে 2018 সালের মাস্কের $50 বিলিয়ন বেতন প্যাকেজটি যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালত বাতিল করে দেয়, যেটিকে শেয়ার হোল্ডারদের প্রতি অন্যায্য বলে উল্লেখ করা হয়। যদি আদালত আগের সেই প্যাকেজ পুনর্বহাল করে তাহলে মাস্ককে নতুন শেয়ার ফেরত দিতে হবে, যাতে একই সঙ্গে দুটি সুবিধা না পান। আরও কয়েকটি প্রতিষ্ঠানে যুক্ত থাকার কারণে মাস্ককে ধরে রাখার জন্য টেসলা এই শেয়ার প্যাকেজকে প্রয়োজনীয় প্রণোদনা হিসেবে দেখছে। ভোরের সময় আরো থাকছে। সিনিয়রদের পর এবার অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের মিশন বাংলাদেশের। বাছাইয়ের প্রথম ম্যাচে সন্ধ্যায় লাওসের মুখোমুখি হবে আফ্রিদারা।
ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 5 জন। সেনা সদস্য সহ নিখোঁজ প্রায় 100 জন। স্থানীয় সময় মঙ্গলবার উত্তরাখণ্ডের ধারালি গ্রামে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে সিকিমকে ভারতের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা সেভক রংপো রেলওয়ে টানেলের সুরক্ষা দেয়ালও ধসে পড়ে। সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ আর আইটিবিপির যৌথ অভিযানে চলছে উদ্ধার তৎপরতা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে হঠাৎই আকাশ ভেঙে নামে মুষলধারে বৃষ্টি। এরপরই ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে শুরু হয় ভয়াবহ বন্যা। বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা পানির তীব্র স্রোতে ভেসে যায় সবকিছু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে দ্রুত উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। স্থানীয়রা জানান, ক্ষীরগঙ্গা নদীর প্রবাহ কয়েকগুণ বেড়ে ছুটে আসে নিচু গ্রামগুলোর দিকে। আতঙ্কে পাহাড় চড়ে পালায় মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকেই। বন্যায় ভেসে গেছে 40 থেকে 50টি বাড়ি। 15-20 জনকে উদ্ধার করে হর্ষিলের সেনা মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধার কাজে 3টি এনডিআরএফ টিম, আইটিবিপির 3টি ইউনিট এবং সেনার ইবেক্স ব্রিগেড অংশ নেয়। এছাড়া অতি ভারী বৃষ্টির কারণে সিকিমকে ভারতের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা সেভক রুংপো রেলওয়ে টানেলের সুরক্ষা দেয়ালও ধসে পড়ে। যদিও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দেয়াল ধসের ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করে। পুরো প্রকল্প জুড়ে নিরাপত্তা যাচাই ও পরিদর্শন চালানো হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঝুঁকি এড়ানো যায়। তবে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারও অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। হংকংয়ের পার্ল রিভার ডেল্টা অঞ্চলে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে দেখা দেয় বজ্রপাত ও ভারী বৃষ্টি। 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। প্রবল বৃষ্টির কারণে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। রাশিয়ার শ্রমবাজারে 5 বছরের মধ্যে প্রথমবার পুরুষদের চেয়ে দ্রুত চাকরি পাচ্ছেন নারীরা। কম বেতনে আপোস করার প্রবণতা আর কর্মী সংকট দুই মিলিয়ে বদলে যাচ্ছে নিয়োগের ধরন। রুশ গণমাধ্যম ইজভেস্তিয়া এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। এদিকে রুশ সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য বলছে, বর্তমানে দেশটিতে নারীরা গড়ে 5 মাস 3 দিনে চাকরি খুঁজে পাচ্ছেন, যেখানে পুরুষদের লাগে 5 মাস 7 দিন। রাশিয়ার শ্রমবাজারে কমছে লিঙ্গ বৈষম্য। রুশ গণমাধ্যম ইজভেস্তিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির শ্রমবাজারে 5 বছরের মধ্যে প্রথমবার পুরুষদের চেয়ে দ্রুত চাকরি পাচ্ছেন নারীরা। সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে রুশ সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের তথ্য বলছে, বর্তমানে নারীরা গড়ে 5 মাস 3 দিনে চাকরি খুঁজে পাচ্ছেন, যা পুরুষদের চেয়ে 4 দিন দ্রুত। এর পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, নারী কর্মীরা সহজেই নিয়োগদাতাদের সঙ্গে আপোস করেন, বিশেষ করে বেতন ইস্যুতে। আর প্রতিষ্ঠানগুলোও বর্তমানে সীমিত বেতন বাড়ানোর সক্ষমতার কারণে কর্মী খরচ কমাতে বাধ্য। ফলে প্রসবকালীন ছুটির ঝুঁকির কথা মাথায় রেখেও নারী কর্মী বাদ দেওয়ার পুরানো প্রবণতা ভেঙে পড়ছে। প্লেখানভ রাশিয়ান ইউনিভার্সিটি অব ইকোনমিক্সের অধ্যাপক ফরিদা মির্জা বালাইভা বলেন, নারীরা তুলনামূলকভাবে কম বেতনে কাজ করতে প্রস্তুত থাকেন, যদি তার বিনিময়ে কর্মঘণ্টায় নমনীয়তা বা ভারসাম্য মেলে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, রিটেল, হসপিটালিটি এসব খাতে নারী নিয়োগ বাড়ছে। এমনকি প্রসাধন, ডিজাইন, সংস্কৃতি, ট্যুরিজম ও হালকা উৎপাদন শিল্পেও চাহিদা বাড়ছে নারী কর্মীর। প্রযুক্তি খাতেও এখন নারীরা জায়গা করে নিচ্ছেন। তবে এই নিয়োগ প্রবণতার মধ্যেও রয়েছে বৈষম্য, বেতনের ব্যবধান। 2023 সালে রাশিয়ায় পুরুষদের গড় আয় নারীদের চেয়ে 27% বেশি ছিল। সামরিক খাতে কর্মী সংকট বাড়ায় সেই ব্যবধান আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 2023 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় কম। এ সংখ্যার ব্যবধান 48.7 বনাম 73.0%। তবে এই বৈষম্য অঞ্চলভেদে ভিন্ন বলে জানায় সংস্থাটি। রাইসা জান্নাত,
সময় সংবাদ। অবৈধ অভিবাসন ঠেকাতে ফ্রান্সের সঙ্গে ওয়ান ইন ওয়ান আউট চুক্তির বাস্তবায়ন শুরু করেছে যুক্তরাজ্য। নতুন এই পাইলট প্রকল্পে ছোট নৌকায় যাওয়া কিছু অভিবাসী ফেরত পাঠাবে ব্রিটেন, আর বিনিময়ে ফ্রান্স থেকে আশ্রয় প্রার্থীদের গ্রহণ করবে দেশটি। মঙ্গলবার এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। যুক্তরাজ্য জানিয়েছে এই উদ্যোগ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানব পাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপক্ষীয় চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই উদ্যোগে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানব পাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো, যে কারণে দ্রুত চুক্তিটি কার্যকর করতে চায় ব্রিটিশ সরকার। লন্ডন বলছে চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো কিছু অভিবাসীকে আগামী কয়েকদিনের মধ্যেই ফ্রান্সে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে। এছাড়া ফ্রান্সে অবস্থানরত যেসব অভিবাসীর পরিবারের সদস্যরা বৈধভাবে যুক্তরাজ্যে আছেন এবং আশ্রয়ের আবেদন করতে চান তাদের গ্রহণ করবে লন্ডন। বিনিময়ে যুক্তরাজ্যে যাওয়া অনিয়মিত অভিবাসীদের একটি নির্দিষ্ট সংখ্যাকে ফিরিয়ে নেবে প্যারিস। গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ওয়ান ইন ওয়ান আউট প্রকল্পের ঘোষণা দেন। এ বিষয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনে রোতাইও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, এই নতুন চুক্তির প্রধান লক্ষ্য হলো পাচারকারী চক্রগুলোকে দুর্বল করা। আর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্কাই নিউজকে বলেন, প্রথমে অল্প সংখ্যক মানুষ ফেরত পাঠানো শুরু হবে, পরে ধীরে ধীরে সেটি বাড়বে। প্রতি সপ্তাহে প্রাথমিকভাবে প্রায় 50 জনকে ফ্রান্সে ফেরত পাঠানো হতে পারে, বছরে যা দাঁড়াবে 2600 জনে। চলতি বছরে এখন পর্যন্ত 25,000-এর বেশি মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছর জুলাইয়ে ক্ষমতা নেওয়ার সময় স্টারমার মানব পাচার চক্র ভাঙার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে। তবে অভিবাসন ইস্যুতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় সম্প্রতি একাধিক বিক্ষোভ হয়েছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ফিনল্যান্ডের প্রথম রাজধানীর নাম তুর্কু। শহরটি কেবল ইতিহাস নয়, বরং জীবনের নানা রঙে সমৃদ্ধ। নদী, দুর্গ, ক্যাথিড্রাল আর অত্যাধুনিক নাগরিক জীবনের ছোঁয়া। ঐতিহাসিক নগরটি সম্পর্কে ফিনল্যান্ড থেকে জানাচ্ছেন মহিউদ্দিন মধু। নদীর কোল ঘেঁষে একটি শহরের জন্ম, ফিনল্যান্ডের একেবারেই প্রাচীন শহর, যে শহর একাধারে ইতিহাসের ধারক আবার বেড়ে উঠেছে আধুনিকতায়। ফিনল্যান্ডের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরের নাম তুর্কু, যার বুক চিরে বইছে অরা নদী। তুর্কুর হৃদয় বলা হয় এই নদীকে। তুর্কুকে ফিনল্যান্ডের প্যারিস বলা হয়, কারণ মোস্টলি ন্যাচারাল বিউটি, পুরা শহরের মাঝখান দিয়ে অরা রিভার এবং অ্যামাউন্ট অফ ক্রাউড, পরিষ্কার সাজানো গোছানো সুন্দর একটি সিটি। নদীর সঙ্গে দেখা মিলবে শহরের প্রাণ তুরুন তুওমিও কির্কো। 1300 শতকের গোড়ায় নির্মিত এই ক্যাথিড্রাল যেমনি স্থাপত্যের নিদর্শন, তেমনি ফিনল্যান্ড ইতিহাসের নীরব সাক্ষী। এখানেই হয়েছে রাজকীয় বিয়ে, বিশিষ্ট ব্যক্তিদের সমাধি, এমনকি জাতীয় উৎসব। নদীপথ ধরে আরো কিছুটা এগোলেই দেখা যায় তুর্কুর আরেক চমক, তুরুন লিন্না। সুইডিশ রাজবংশের আমলে তৈরি এই দুর্গ আজ জাদুঘরে রূপান্তরিত। সংরক্ষিত আছে মধ্যযুগীয় অস্ত্র, পোশাক ও রাজকীয় কক্ষ। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় রাজকীয় সেই ভাইকিংস উৎসব। এই শহরটাতে প্রায় একটা সময় আগুন লেগেছিল, যেটা হচ্ছে গিয়ে ওই জিনিসটাকে ওরা অনেক বেশি প্রিজার্ভ করেছে। ওরা কালচারটাকে অনেক বেশি ফোকাস করে, ওদের সেই আগের জিনিসটাকে ওরা ধরে রাখতে চায়। শুধু ইতিহাস নয়, তুর্কু আধুনিক অর্থনীতির দিক থেকেও সমৃদ্ধ। ব্যস্ততম সমুদ্র বন্দর, এই বন্দর যেন তুর্কুর আরেক জীবন স্রোত, যা যুক্ত করেছে বিশ্বের সঙ্গে। 1800 শতকের শুরুতে ফিনল্যান্ডের প্রথম রাজধানী ছিল এই শহরটি। ফিনল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতির প্রাচীন রাজধানী এই তুর্কু। এখানে আসলে যেমনি নয়নাভিরাম দৃশ্য দেখা যায়, একই সাথে এখানকার ক্যাথিড্রাল ও দুর্গগুলোর দেয়ালে দেয়ালে সেই ঐতিহাসিক ছাপ কিন্তু স্পষ্ট ফুটে আছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, তুর্কু, ফিনল্যান্ড। খেলার খবর।
এক বছরের নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে দৃশ্যমান কোনো উন্নতি না হলেও সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। ফেডারেশনগুলোতে ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠকদের ফিরিয়ে আনাকে সফলতা হিসেবে দেখছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে সন্দিহান ক্রীড়া সংশ্লিষ্টরা, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আরও অনেক দূর যেতে হবে বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম। ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সত্যিকারের সংগঠকদের সম্পৃক্ত করার বিকল্প নেই। রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে নতুন বাংলাদেশে সব ফেডারেশন আর অ্যাসোসিয়েশনেই রদবদল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু অভিজ্ঞ আর দক্ষ সংগঠকদের কতটা সম্পৃক্ত করতে পেরেছে এনএসসি তা নিয়ে আছে সংশয়। তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে ঢেলে সাজানো হয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। তারপরও অধিকাংশ জায়গাতেই স্থবির খেলাধুলা। এমনকি ঢাকার যেসব ফেডারেশনগুলো বছরে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করত, সেখানেও শুনশান নীরবতা। যদিও এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সংগঠকদের রদবদলকেই সফলতা হিসেবে দেখছে এনএসসি। ক্রীড়াঙ্গনটি হবে ক্রীড়া সম্পৃক্ত মানুষদেরকে নিয়ে। তো এই ইস্যুতে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আমরা সন্তুষ্ট এবং আমরা আরও বিশ্বাস করি আমরা আরও এগিয়ে যাব। আমরা ভালো সময় পেয়েছি, সুশাসন প্রতিষ্ঠার সময় পেয়েছি, আইন অনুসারে চলবার মতো সময় পেয়েছি এবং ক্রীড়াঙ্গনকে যারা দিতে চায়, ক্রীড়াঙ্গনের ভালোর জন্য যারা চিন্তা করে, তাদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা এগিয়ে যাব। এটিই আজকের দিনের মূল বৈশিষ্ট্য। বিজয়ের লম্বা সময়েও যে দেশের ক্রীড়াঙ্গন সুপ্রতিষ্ঠিত নয়, নতুন বাংলাদেশের মাত্র এক বছরে অনেক কিছু প্রত্যাশাও হয়তো সমীচীন নয়। কিন্তু দিন বদলের জন্য যথেষ্ট পদক্ষেপ ক্রীড়া পরিষদ নিতে পেরেছে কিনা তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে সমালোচনায় বিভ্রান্ত না হয়ে লক্ষ্য পূরণে যথেষ্ট আত্মবিশ্বাসী ক্রীড়া পরিষদ সচিব। আসলে লং ওয়ে টু গো, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এটি আমাদের সূত্রপাত, এটি আমাদের সূচনা, এটি আমাদের পদচারণা। এই পদচারণার মাধ্যমে আমরা দীপ্তভাবে এগিয়ে যাব, এটি আমাদের প্রত্যাশা এবং আমরা পারবো, আমরা বিশ্বাস করি আমরা সফল হব। ক্রীড়াঙ্গনে দক্ষ এবং অভিজ্ঞ সংগঠক ফিরিয়ে আনতে এনএসসির প্রেসক্রিপশনেই কাজ শুরু করেছিল সার্চ কমিটি। তবে কার্যক্রম শেষ করার আগেই গেল মেতে তা বিলুপ্ত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মোমেন্টাম নিয়ে এশিয়া কাপে যেতে চায় বাংলাদেশ, তাই নেদারল্যান্ডসের বিপক্ষেও সাজানো হবে পূর্ণ শক্তির একাদশ। যদিও বিবেচনায় থাকবে এ দলও টপ এন্ড টি20তে পারফর্ম করলে মিলবে আরব আমিরাতের বিমানের টিকিট। দায়িত্ব গ্রহণের এক বছরে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচন নিয়ে আপাতত কোনো ভাবনা নেই বিসিবি সহ সভাপতির। অভ্যুত্থানের এক বছর, অন্য সব জায়গার মতো পরিবর্তন এসেছে বিসিবিতেও। কেমন ছিল সময়টা, নিজেদের কাজ নিয়েই বা কতটুকু সন্তুষ্ট এই সময়ে দায়িত্ব পাওয়া নীতি নির্ধারকরা? ভালো করার জন্য যেই কাজগুলি করা দরকার সেগুলির দিকে আমরা মনোযোগী হচ্ছি। সারা দেশে ক্রিকেটটা ভালোভাবে ছড়িয়ে দেয়া, আমাদের খেলোয়াড়রা যেসব কম্পিটিশন খেলে জাতীয় দলে আসে সেসব কম্পিটিশনের মানটাকে বাড়ানো। আমরা কোচ তৈরির ক্ষেত্রে কোচদেরকে আরও ওদের মান বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলির কাজ চলছে। এগুলির ফল হয়তো একটু আস্তে আস্তে সময় লাগবে এগুলি কাজ পেতে, ফল পেতে, বাট সব কিছু মিলিয়েই কাজ হচ্ছে ভালো করার জন্য। আমরা যদি আন্তর্জাতিকভাবে ক্রিকেটকে আরেকটু উপরে দেখতে চাই, তার যে পূর্ব শর্তগুলো সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় আনলে অম্ল মধুর স্মৃতি, অর্জন আছে ব্যর্থতাও। তবে আপাতত সব মনোযোগ এশিয়া কাপকে ঘিরে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ নেদারল্যান্ড সিরিজ। প্রতিপক্ষ খর্বশক্তির হলেও পূর্ণ শক্তির টিম নিয়ে নামবে বাংলাদেশ। যেহেতু এশিয়া কাপ খেলতে যাব, এখানে বোধহয় মনে হয় না যে বেঞ্চ স্ট্রেংথ দেখার কাজটা এখানে খুব বেশি হবে। সম্ভাবনা আমি যেটা দেখি, কারণ এটা আমার সিদ্ধান্ত না, যে আমার ধারণা যে পূর্ণ শক্তি দল নিয়ে খেলা হবে এবং দল জেতার জন্যই খেলবে এবং একটা মোমেন্টাম নিয়ে যেতে চাইবে এশিয়া কাপে। এশিয়া কাপের আগে চোখ থাকবে অস্ট্রেলিয়াতেও। টপ এন্ড টি20 সিরিজে পারফর্ম করলে মিলবে আরব আমিরাতের টিকিট। সবাই কনসিডারেশনের মধ্যে থাকবে এবং এসি টপ এন্ড টি20 যদি না থাকতো, এটা কিন্তু সুযোগই পেত না ওদের নিজেদের পারফরমেন্সে দেখানো। সো মানে ওদের জন্য এটা সুযোগ দেখানোর যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি, সো আমার দিকে তাকাও।
এদিকে অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন নিয়ে বর্তমান সহসভাপতির ভাবনা কি, উত্তর দেননি সরাসরি। তবে নির্ধারিত সময়েই এই কার্যক্রম আয়োজনের পক্ষে নাজমুল আবেদিন। নির্বাচন নিয়ে কে কি ভাবছে, নির্বাচন নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি আপাতত এশিয়া কাপ নিয়ে। এর সামনে আমার কোনো ভাবনা নেই। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন যখন হওয়ার কথা তখন হলে খুব ভালো, তাহলে নিয়ম মতই হতে পারে। বা তার আশেপাশে যে কোনো সময় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত যারা আসবেন তারা ভোট চালাবেন। তারপরে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শক্তিশালী প্রতিপক্ষ না পাওয়া বিশ্বকাপে যাওয়ার আগে আন্তর্জাতিক সিরিজ খেলতে পারছে না বাংলাদেশ নারী দল। তাই নারীদের 2টি এবং অনূর্ধ্ব 15 ছেলেদের দল নিয়ে 3 দলের চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। এমনটা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তবে সিলেটে 1 মাসের ক্যাম্পে প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান তিনি। আসন্ন মেগা ইভেন্টের আগের তুলনায় ভালো কিছু হবে বলেও মত ফাহিমের। 30 সেপ্টেম্বর থেকে ভারত শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে নারী বিশ্বকাপের 13তম আসর। প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। বাংলাদেশও সিলেট কক্সবাজারে সম্পন্ন করেছে 1 মাসের ক্যাম্প। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাকি 7 দল যখন আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে, তখন পিছিয়ে নিগার সুলতানা জ্যোতির দল। গেল এপ্রিলে বাছাই পর্ব খেলার পর আন্তর্জাতিক ম্যাচের বাইরে টাইগ্রেসরা। ছেলেরা এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে নেদারল্যান্ডসকে পেলেও তাও পাচ্ছে না নারীরা। মূলত শক্তিশালী প্রতিপক্ষ না পেয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি। তবে বিকল্প পরিকল্পনা আছে বোর্ডের। 3 দল নিয়ে 18 থেকে 28 অগস্ট বিকেএসপিতে হবে চ্যালেঞ্জ কাপ। শেষে একটা কোয়ালিফাই টুর্নামেন্ট খেলতে গিয়ে ওদেরকে কোয়ালিফাই করতে হয়েছে। সেই কারণে যেটা হয়েছে যে আমরা মানসম্পন্ন একটা দলকে পাইনি। শেষে একটা কিছু ম্যাচ খেলার যে ব্যাপারটা থাকে টুর্নামেন্টে যাবার আগে, সেটা আমরা পাইনি। দীর্ঘ সময় ধরে আমরা সিলেটের মতো উইকেটে, সিলেটের মতো কন্ডিশনে আমাদের নারী দলকে রেখেছি। ওখানে ওরা এতদিনের রেসিডেন্সিয়াল ক্যাম্প করেছে, লম্বা একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প করেছে। কিন্তু খেলার যেই ইন্টারন্যাশনাল খেলার যেই ঘাটতিটা, সেটা আমরা পূরণ করার চেষ্টা করেছি। একটা চ্যালেঞ্জ ট্রফি একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করছি, যেখানে মেয়েদের মধ্যে থেকে 2টো টিম করা এবং ন্যাশনাল আন্ডার 15 বয়েজ টিমটাকে ইনক্লুড করা। তবে তার আগে আরও একটি ক্যাম্প করবে নারীরা। সিলেটের ক্যাম্পের মাধ্যমে টাইগ্রেসদের ভালো প্রস্তুতি হয়েছে বলে মত বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। তাই আগের আসরগুলোর তুলনায় এবার ভালো কিছুর প্রত্যাশা এই বোর্ড কর্তার। আমাদের বোলিংটা বোধহয় সবসময় অ্যাবভ এভারেজের চেয়ে ভালো, সেটা কিছু উন্নতি হয়েছে দেখেছি। ফিল্ডিংটা উন্নতি হয়েছে, বাট সবচেয়ে আশার ব্যাপার হচ্ছে যে ব্যাটিংটায় উন্নতি দেখছি। ব্যাটিংটা নিয়ে আমরা সবসময় স্ট্রাগল করেছি কিন্তু, এবং মানসিকতার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি। যেটা ওরা আগের তুলনায় ফিট, কারণ আমরা লম্বা প্রোগ্রাম করেছি। ওদেরকে শুরুতে নিয়ে গিয়েছিলাম কক্সবাজারের ফিটনেস ট্রেনিংয়ের জন্য, তারপরে বিকেএসপি, তারপরে আবার সিলেট, সব কিছু মিলিয়ে প্রত্যেক এরিয়াতেই কিছুটা আমরা এগিয়েছি। সে কারণেই আশা করছি যে ভালো রেজাল্ট হবে এবার। 20 থেকে 22 সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা নারী দলের। কলম্বোতে 2 অক্টোবর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে জ্যোতিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। সিনিয়র নারী দলের এশিয়ান কাপ নিশ্চিতের পর অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনে মাঠে নামছে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে লাওসের মুখোমুখি হবে আফিদা খন্দকারের দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশের নারীরা। এশিয়ান কাপ বাছাইয়ের এই মঞ্চটাকে ফুটবলারদের স্কিল উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন কোচ পিটার বাটলার। লাওস জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র দলের পাশাপাশি সে তালিকায় বয়সভিত্তিক দলও জায়গা করে নিচ্ছে। কদিন আগেই এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে জাতীয় দল। এবার সিনিয়রদের দেখানো পথে হাঁটতে যাচ্ছে অনূর্ধ্ব 20 নারী দলও। অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচের আগে কোচ পিটার বাটলারের অধীনে শেষবারের মতো নিজেদের ঝাড়িয়ে নিয়েছেন সাগরিকারা। প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী হওয়ায় এই ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ। লাওসের বিপক্ষে কোনো পয়েন্ট হারাতে চায় না আফিদার দল, তাই রক্ষণেই বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ।
প্রতিনিয়ত বাংলাদেশের মেয়েদের পরিণত করে তুলতে কাজ করে যাচ্ছেন পিটার বাটলার। কোরিয়া, লাওসের মতো প্রতিপক্ষ পাওয়ায় এশিয়ান কাপ বাছাই পর্বের এই মঞ্চটাকে বয়সভিত্তিক দলের স্কিল উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন তিনি। প্রতিপক্ষ বাংলাদেশের থেকে শক্তিশালী হলেও মাঠে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। আমরা এখানে এসেছি এফসি কাপ কোয়ালিফাই করার জন্য, তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে। আমাদের লক্ষ্য ম্যাচে ইম্প্যাক্ট ফেলা। এখান থেকে অনেক কিছু শেখার রয়েছে বাংলাদেশের ফুটবলারদের। কিছুদিন আগেই সিনিয়ররা এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছেন। এই টুর্নামেন্ট অনূর্ধ্ব 20 দলের স্কিল উন্নয়নে কাজে আসবে। 32 দলের এই লড়াইয়ে 8 গ্রুপের শীর্ষে থাকা দলগুলো জায়গা করে নেবে মূল পর্বে। তবে সুযোগ থাকবে 3টি বেস্ট রানার্স আপ দলেরও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেশের বাইরের খেলাধুলার খবর। এশিয়া কাপের জন্য 22 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরে আফগানদের নেতৃত্ব দেবেন রশিদ খান। তবে প্রাথমিক দলে জায়গা হয়নি তারকা স্পিনার মুজিবুর রহমান ও ব্যাটার নাজিবুল্লাহ জাদরানের। এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। তার 2 সপ্তাহ আগেই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প শুরু করবে। কিছুদিন আগে ঢাকায় আয়োজিত হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কেটে গেছে এশিয়া কাপ আয়োজন নিয়ে সব জটিলতা। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এই টুর্নামেন্ট। মহাদেশীয় এই আসরকে ঘিরে ব্যস্ত সময় পার করছে এশিয়ার দলগুলো। এশিয়া কাপের আগে প্রস্তুতির জন্য টুর্নামেন্টের ভেন্যুতে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। এশিয়া কাপ ও এই সিরিজের জন্য 22 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে দলের নেতৃত্বে থাকবেন তারকা লেগ স্পিনার রশিদ খান, আর তার সহকারী হিসেবে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া মোহাম্মদ নবী, গুলাবউদ্দিন নাইব, নূর আহমেদ, নাবিনুল হকরা আছে প্রাথমিক একাদশে। দলে তেমন কোনো চমক না থাকলেও প্রাথমিক একাদশে আফগান তারকা স্পিনার মুজিবুর রহমানের না থাকা চমকে দিয়েছে অনেককেই। ইনজুরির সঙ্গে লম্বা সময় ধরে লড়াই করা মুজিবকে জাতীয় দলে সবশেষ দেখা গিয়েছিল 2024 সালের ডিসেম্বরে। তবে সম্প্রতি আফগানদের ঘরোয়া টি-20 প্রতিযোগিতা সাবগিজা দিয়ে মাঠে ফিরেছেন এই ক্রিকেটার। এই টুর্নামেন্টে 9 ম্যাচে 13 উইকেট ও 24 রান করেও মুজিবের প্রাথমিক একাদশে জায়গা না পাওয়ায় অবাক করেছে অনেককে। জায়গা হয়নি আফগান ক্রিকেটের আরেক পরিচিত মুখ নাজিবুল্লাহ জাদরানের। টি-20তে দেশটির হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। শর্টার ফরম্যাটে তার স্ট্রাইক রেটও নজর কাড়া। তবে করিম জানাত, আজমতুল্লাহ উমরজাই, ফজল হক ফারুকি, আল্লাহ মোহাম্মদ গাজানফাররা ঠিকই জায়গা করে নিয়েছেন প্রাথমিক একাদশে। যদিও এশিয়া কাপের আগে 22 সদস্যের এই দল থেকে বাদ পড়বেন অনেকেই। প্রাথমিক একাদশের ডাক পাওয়া সব আফগান ক্রিকেটারই এখন ব্যস্ত আছেন দেশটির ঘরোয়া টি-20 লিগ নিয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে 2 সপ্তাহের ট্রেনিং করবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর 29 আগস্ট মাঠে গড়াবে পাকিস্তান ও স্বাগতিক ইউইকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এরপর 9 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের এশিয়া কাপ মিশন। 16 ও 18 সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভারতীয় ক্রিকেট দলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তত্ত্ব থাকা উচিত নয় বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের টানা 5 টেস্ট খেলারও প্রশংসা করেন সাবেক এই ক্রিকেটার। যদিও সিরিজের শেষ ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরার না খেলার বিষয়টি ভিন্নভাবে দেখছেন তিনি। ইনজুরি থেকে রক্ষা পেতেই নাকি একাদশ থেকে নিজের নাম সরিয়ে নেন বুমরা। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির শেষ ম্যাচে ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। তারপর থেকেই সিরাজের বন্দনায় মেতেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তবে জয়ের নায়ক হিসেবে নয়, অন্য আরেকটি কারণে সিরাজের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। ভারতের ইংল্যান্ড সফরের 5টি টেস্টেই খেলেছেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজ মিলিয়ে 183.5 ওভার বোলিং করার পাশাপাশি 23টি উইকেট নিয়েছেন এই পেসার। তাতেই সিরাজের উদাহরণ টেনে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তত্ত্বের কড়া সমালোচনা করলেন গাভাস্কার। ভারতীয় ক্রিকেটাররা যখন মাঠে নামেন তখন তারা 140 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। সিরাজ দেখিয়েছে কিভাবে দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে হয়। ওয়ার্কলোডের কথা ভুলেই গিয়েছে সিরাজ।
ভারতীয় ক্রিকেট দলে ওয়ার্কলোড তত্ত্ব থাকা উচিত নয় বলে মনে করেন সুনীল গাভাস্কার। দেশের প্রয়োজনে ক্রিকেটারদের যে কোনো পরিস্থিতিতে খেলা উচিত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। যখন দেশের হয়ে খেলেন তখন আপনাকে ব্যথা ভুলে যেতে হবে। সীমান্তে সেনারা কি কখনো ঠান্ডা নিয়ে অভিযোগ করেন? পন্থ চোট নিয়েও ব্যাটিং করেছে। এই মানসিকতাটাই ভারতীয় দলের সবার থাকা উচিত। আমি চাই ওয়ার্কলোড শব্দটা ভারতীয় ক্রিকেট থেকে মুছে যাক। আসলে এই বিষয়টা পুরোটাই মানসিকতার। যদিও ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে শেষ ম্যাচে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বুমরার না খেলার বিষয়টা। বুমরার বিষয়টি ভিন্ন বলে জানান গাভাস্কার। ইনজুরি সামাল দিতেই বুমরা বিশ্রাম নিয়েছে বলে জানান সাবেক এই ভারতীয় ক্রিকেটার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্রে 24 শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। নির্বাচনের সময় ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি। রাজনৈতিক স্থিতিশীলতার আশা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার আহ্বান। জুলাইয়ে পোশাক খাতে রফতানি আয় $400 কোটি, চামড়ায় 13 কোটি। খুঁড়িয়ে চলছে পাট প্লাস্টিক শিল্প, গার্মেন্টস পণ্যের ওপর নির্ভরতাই দায়ী, বৈচিত্র্য আনার পরামর্শ। আজ 22 শ্রাবণ, কবিগুরুর 84তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল রবি ঠাকুরের সৃষ্টির মূল মন্ত্র। আলো অন্ধকারময় জগতে এখনো নিবিড় তার বোধ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।